আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব ইংরেজি সাহিত্যের বিখ্যাত ৩০ জন সাহিত্যিকের সাহিত্যকর্মগুলোকে আপনি কীভাবে খুব সহজেই মনে রাখতে পারেন এবং এই ৩০ জন সাহিত্যিক থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় কোয়েশ্চেন আসে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি শেষ করতে পারেন ইংরেজি সাহিত্য নিয়ে আপনার অনেকটা ভীতি দূর হয়ে যাবে। এই ৩০ জন সাহিত্যিকের সাহিত্যকর্মগুলোকে আমরা কীভাবে খুব সহজেই মনে রাখতে পারি এমন কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যার ফলে আপনি খুব সহজেই এই সাহিত্যকর্মগুলোকে মনে রাখতে পারবেন এবং এগুলা থেকেই বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় কোয়েশ্চেন থাকবে। তো আজকে আমরা ইংরেজি সাহিত্যের এ টু জেড পুরো বিষয়টাকে নিয়ে আলোচনা করব। বিখ্যাত ৩০ জন কবি এবং সাহিত্যিকদের সাহিত্যকর্মগুলোকে কীভাবে খুব সহজেই মনে রাখা যায় এই ভিডিওতে আমরা দেখব। চলুন শুরু করা যাক। এখন আমরা শিখব আপনি কীভাবে খুব সহজেই বেন জনসনের সাহিত্যকর্মগুলোকে মনে রাখতে পারেন। তার নাটকগুলোকে মনে রাখার জন্য সেভ কথাটা মনে রাখলেই হয়। দেখুন, এসতে হচ্ছে দ্য সাইলেন্ট উইমেন, আর এতে হচ্ছে অ্যালকেমিস্ট, আর বিতে হচ্ছে বলপুন। এটা হচ্ছে তার একটা বিখ্যাত কমেডি। এটা 37তম বিসিএসে এই কোয়েশ্চেনটা আসছে। আর ইতে হচ্ছে এভরি ম্যান ইন হিজ হিউমার, আর এভরি ম্যান আউট অফ হিজ হিউমার। বার্থোলোমিও ফেয়ার, এটা হচ্ছে বেন জনসনেরই একটা নাটক। দেখুন, বেনের বি থেকে হয় বার্থোলোমিও ফেয়ার। তো এইভাবে কয়েকবার পড়লেই যে বেনের বি থেকে হয় বার্থোলোমিও ফেয়ার, তাহলেই তার বেন জনসনের এই নাটকটা মনে থাকে। হি ইজ কল্ড কমেডি অফ হিউমার, তাকে কমেডি অফ হিউমার বলা হয়। বেন জনসনস কমেডি ইজ কানেক্টেড উইথ মেডিকেল থিওরি, এটা 15তম বিসিএসে আসছে। তার কমেডিগুলো কানেক্টেড ছিল মেডিকেল থিওরির সাথে। এভরি ম্যান ইন হিজ হিউমার নাটকে একজন অভিনেতা ছিলেন, তিনি হলেন উইলিয়াম শেক্সপিয়র। স্পেশালি বেন জনসন থেকে কোয়েশ্চেন আসলে এগুলোর মধ্যে থেকেই আসে। এগুলো মনে থাকলে আশা করি বেন জনসন থেকে কোয়েশ্চেন আসলে আপনি সলভ করতে পারবেন। এখন আমরা দেখব আপনি কিভাবে খুব সহজে ক্রিস্টোফার মার্লোর নাটকগুলোকে মনে রাখতে পারেন। এগুলাকে মনে রাখার জন্য ট্যাপিট কথাটাকে মনে রাখলেই হবে। দেখুন, টিতে হচ্ছে ট্যাম্বারলাইন দ্য গ্রেট, ইতে হচ্ছে এডওয়ার্ড টু, পিতে হচ্ছে দ্য প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ, এটা হচ্ছে একটা কি পয়েম। আর আইতে কিছু হবে না, ডিতে হচ্ছে ডক্টর ফাস্টাস। সবচেয়ে বিখ্যাত নাটক হচ্ছে ডক্টর ফাস্টাস ক্রিস্টোফার মার্লোর। তিনি এলিজাবেথিয়ান যুগের একজন শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন। এটা 35তম বিসিএস এই কোয়েশ্চেনটা আসছে। তিনি হলেন দ্য ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি, তাকে দ্য ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি বলা হয়। দ্য জিও অফ মাল্টা, এই নাটকটা লিখছে ক্রিস্টোফার মার্লো। এটাকে মনে রাখার জন্য মার্লো দিয়ে মাল্টা পড়লেই কিন্তু মনে থাকে। তে যে দ্য জিও অফ মাল্টা লিখছে কে? ক্রিস্টোফার মার্লো। মার্লো দিয়ে মাল্টা কয়েকবার পড়লেই তার জিও অফ মাল্টা নাটকটা মনে থাকে। তো ক্রিস্টোফার মার্লো থেকে বিশেষ করে এই কোয়েশ্চেনগুলোই হয়, এগুলো মনে রাখলেই ক্রিস্টোফার মার্লো থেকে কোয়েশ্চেন আসলে আশা করি সলভ করতে পারেন। এই ভিডিওতে আমরা দেখব আপনি কিভাবে খুব সহজেই টি.এস. এলিয়টের সাহিত্যকর্মগুলোকে মনে রাখতে পারেন। দেখুন, হি ওয়াজ পয়েট, ড্রামাটিস্ট অ্যান্ড আ ক্রিটিক। তার মানে তিনি একজন কী ছিলেন? পয়েট ছিলেন, ড্রামাটিস্ট ছিলেন, একজন ক্রিটিক ছিলেন। হি ওয়াজ বর্ন ইউএসএ, তিনি ইউএসএতে জন্মগ্রহণ করেছিলেন। এটা মনে রাখা যায়, দেখুন টিএসই কথাটা দিয়ে ইউএসএ মনে রাখা যায়। যে টিএসই মানে হচ্ছে টি.এস. এলিয়ট কোথায় জন্মগ্রহণ করেন? ইউএসএ। তার কবিতাগুলোকে মনে রাখার জন্য আপনি এটা কয়েকবার পড়তে পারেন যে ইলিয়ট ওয়েস্টল্যান্ডে বুধবারে হলোম্যানকে মার্ডার করলো। ইলিয়ট ওয়েস্টল্যান্ডে বুধবারে হলোম্যানকে মার্ডার করলো। ইলিয়ট দিয়ে বোঝানো হয়েছে, যেহেতু আমরা ইলিয়টের কবিতাগুলোকে মনে রাখতেছি, আর ওয়েস্টল্যান্ড দিয়ে বোঝানো হয়েছে দ্য ওয়েস্টল্যান্ড। এরপর হচ্ছে এ বুধবারে দিয়ে বোঝানো হয়েছে অ্যাশ উইটনেসডে, আর হলোম্যান দিয়ে বোঝানো হয়েছে দ্য হলোম্যান, আর মার্ডার দিয়ে বোঝানো হয়েছে মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল। এটা হচ্ছে একটা কি তার বিখ্যাত নাটক। তার মানে এই গ্রন্থগুলো মনে রাখলেই আপনি টি.এস. এলিয়ট থেকে কোয়েশ্চেন আসলে আশা করি সলভ করতে পারবেন। এগুলো হচ্ছে তার খুবই গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। দেখুন, টি.এস. এলিয়টের বিখ্যাত কবিতা হচ্ছে জেরনসন। জেরনসন গ্রন্থটাকে মনে রাখার জন্য আপনি ইজি কথাটা দিয়ে মনে রাখতে পারেন যে ইতে হচ্ছে এলিয়ট আর জিতে হচ্ছে জেরনসন। তার মানে টি.এস. এলিয়টের বিখ্যাত কবিতা হচ্ছে জেরনসন। তার আরেকটি বিখ্যাত কবিতা হচ্ছে দ্য লাভ সং অফ জে আলফ্রেড। এটাও বিগত সালের পরীক্ষাগুলোতে আসছে, খুবই বিখ্যাত কবিতা। তার এই গ্রন্থগুলোকে আপনি মনে রাখতেই হবে। এই গ্রন্থগুলো মনে রাখলে আশা করি টি.এস. এলিয়ট থেকে কোয়েশ্চেন আসলে আপনি খুব সহজেই সলভ করতে পারবেন। এরপর দেখুন, এখানে আছে জন ওয়েবস্টার। তার বিখ্যাত নাটক হচ্ছে দ্য হোয়াইট ডেভিল, দ্য ডাচেস অফ মালফি। এই দুটো হচ্ছে তার বিখ্যাত নাটক। জন ওয়েবস্টার থেকে কোয়েশ্চেন আসলে এই দুটো নাটকই আসে, যে দ্য হোয়াইট ডেভিল
দ্য ডাচেস অফ মালফি। এই দুটা বিখ্যাত নাটকের লেখক হচ্ছে জন ওয়েবস্টার। এখন আমরা দেখব আপনি কিভাবে খুব সহজেই জর্জ বার্নার্ড শয়ের সাহিত্যকর্মগুলোকে মনে রাখতে পারেন। তার জন্ম হচ্ছে 1856 সালে, মৃত্যু হচ্ছে 1950 সালে। হি ইজ ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা। তাকে মডার্ন ইংলিশ ড্রামার ফাদার বলা হয়। তার নাটকগুলোকে মনে রাখার জন্য আপনি এটা কয়েকবার পড়তে পারেন। এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হলেই আপনি তার নাটকগুলোকে মনে রাখতে পারবেন, বা পরীক্ষার হলে অপশনে দেখলে আপনি গেস করতে পারবেন যে এটা হচ্ছে জর্জ বার্নার্ড শয়ের ড্রামা। দেখুন, তার নাটকগুলোকে মনে রাখার জন্য ডক্টরস ওয়ারেন যখন মানুষের ক্যান্সারের চিকিৎসা করছিল, সিজার তখন আর্মস নিয়ে সুপারম্যানের সাথে দেখা করতে গেল। এটা 5-6 বার পড়লেই জিনিসটা আপনার মনে থাকবে। দেখুন, ডক্টর দিয়ে বোঝানো হইল দ্য ডক্টরস ডিলেমা, আর ওয়ারেন্স দিয়ে বোঝানো হয়েছে মিসেস ওয়ারেন্স প্রফেশন, আর মানুষের দিয়ে বোঝানো হয়েছে দ্য ম্যান অফ ডেস্টিনি, আর ক্যান্সার দিয়ে বোঝানো হয়েছে ক্যান্ডিডা। এটা হচ্ছে 36তম বিসিএস এই কোয়েশ্চেনটা আসছে। মনে রাখবেন, ক্যান্ডিডা হচ্ছে জর্জ বার্নার্ড শয়ের, আর ক্যান্ডিড হচ্ছে ভলতেয়ারের। এই জিনিসটা আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে ক্যান্ডিডা কে লিখছে আর ক্যান্ডিড কে লিখছে। এরপরে দেখুন, সিজার দিয়ে বোঝানো হয়েছে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। এরপরে আর্মস দিয়ে বোঝানো হয়েছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। এটাও 35তম এবং 12তম বিসিএসে কোয়েশ্চেনটা আসছে। আর সিজার অ্যান্ড ক্লিওপেট্রা আসছে 12তম বিসিএসে। আর সুপারম্যান দিয়ে বোঝানো হয়েছে ম্যান অ্যান্ড সুপারম্যান। 1925 ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার। তিনি 1925 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ইউ নেভার ক্যান টেল, এটাও কিন্তু জর্জ বার্নার্ড শয়েরই একটা নাটক। এই নাটকটাকে বাংলায় অনুবাদ করেন হচ্ছে মনির চৌধুরী। এটার নাম ছিল কেউ কিছু বলতে পারে না। তার মানে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ইউ নেভার ক্যান টেল এই নাটকটি কার লেখা। এটা হচ্ছে জর্জ বার্নার্ড শয়ের, আর এটাকে বাংলায় অনুবাদ করছে হচ্ছে মনির চৌধুরী। কী নামে? কেউ কিছু বলতে পারে না। তার মানে জর্জ বার্নার্ড শ থেকে কিন্তু বিভিন্ন বিসিএসে একাধিকবার এই কোয়েশ্চেনগুলো আসছে। তার মানে এই ড্রামাগুলোকে আপনাকে মনে রাখলে আশা করি জর্জ বার্নার্ড শ থেকে কোয়েশ্চেন আসলে খুব সহজেই সলভ করতে পারবেন। তো আপনি কিভাবে খুব সহজেই এস.টি. কোলরিজের সাহিত্যকর্মগুলোকে মনে রাখতে পারেন। তার জন্ম হচ্ছে 1772 সালে, মৃত্যু হচ্ছে 1834 সালে। তার কবিতাগুলোকে মনে রাখার জন্য আপনি জাস্ট ABCD কথাটা মনে রাখলেই হবে। এতে হচ্ছে অ্যানসিয়েন্ট ম্যারিনার, বিতে হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। এটা 37তম বিসিএস এই কোয়েশ্চেনটা আসছে। আর সিতে হচ্ছে ক্রিস্টাবেল, আর হচ্ছে কোবলা খান। এটাও 13তম বিসিএস কোয়েশ্চেনটা আসছে। আর ডিতে হচ্ছে ডিজেকশন অ্যান্ড ওড। এই চারটা কবিতাই খুবই গুরুত্বপূর্ণ এস.টি. কোলরিজের। এগুলা থেকে বিভিন্ন পরীক্ষায় কোয়েশ্চেনটা হয়। এস.টি. কোলরিজকে বলা হয় ওপিয়াম ইটার, আর হচ্ছে পয়েট অফ সুপার ন্যাচারালিজম। এস.টি. কোলরিজ আর হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ যৌথভাবে লিরিক্যাল ব্যালাডস প্রকাশ করেন। কোলরিজ একজন রোমান্টিক পয়েট ছিলেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। কোলরিজ হচ্ছে রোমান্টিক পয়েট ওয়ার্ডসওয়ার্থ সহ। তিনি ওয়ার্ডসওয়ার্থের কোলাবোরেটর ছিলেন। কোলাবোরেটর মানে হচ্ছে সহযোগী। তো এস.টি. কোলরিজ থেকে স্পেশালি এই কোয়েশ্চেনগুলোই হয়। এগুলো মনে রাখলেই এস.টি. কোলরিজ থেকে কোয়েশ্চেন আসলে আশা করি সলভ করতে পারবেন। শিখবো আপনি কীভাবে খুব সহজেই মনে রাখতে পারেন D.H. লরেন্সের সাহিত্যকর্মগুলো। হি ওয়াজ ফেমাস মডার্ন নোবেলিস্ট। তিনি ছিলেন আধুনিক যুগের একজন বিখ্যাত নোবেলিস্ট। তার উপন্যাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় এই উপন্যাসগুলো থেকে কোয়েশ্চেন থাকে। দেখুন, তার উপন্যাসগুলো হচ্ছে সন্স অ্যান্ড লাভার্স, উইমেন ইন লাভ, লেডি চ্যাটারলিস লাভার, এ মডার্ন লাভার। দেখুন, একটু খেয়াল করলে দেখবেন তার প্রত্যেকটা গ্রন্থের মধ্যেই লাভ কথাটা আছে। তার মানে এটা দিয়ে মনে রাখতে পারেন D.H. লরেন্সের প্রত্যেকটা উপন্যাসের মধ্যেই লাভার কথাটা আছে। এরপর দেখুন দ্য রেইনবো, দ্য হোয়াইট পিকক। এই দুটা নোবেলও খুবই গুরুত্বপূর্ণ। যে এই দুটা নোবেলের রাইটার হচ্ছে D.H. লরেন্স, যে দ্য রেইনবো, দ্য হোয়াইট পিকক। দেখুন, এখানে আছে থমাস কিট। তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডি। ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডির ফাদার বলা হয় থমাস কিটকে। তার একটা বিখ্যাত রিভেঞ্জ ট্র্যাজেডি আছে, এটা হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। এটাও বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় থমাস কিট থেকে কোয়েশ্চেন আসলে এই কোয়েশ্চেনটাই আসে। তার মানে ট্র্যাজেডির সাথে আপনি মিলিয়ে কয়েকবার থমাসের সাথে মিলিয়ে ট্র্যাজেডি কয়েকবার পড়লেই কিন্তু থমাস কিডের দ্য স্প্যানিশ ট্র্যাজেডি গ্রন্থটা মনে থাকে। তো আশা করি এভাবে খুব সহজে আপনি এটাকে মনে রাখতে পারবেন। দেখবো আপনি কিভাবে খুব সহজেই পার্সি বিশি শেলির গ্রন্থগুলোকে মনে রাখতে পারেন। তার জন্ম হচ্ছে
1892 সালে, মৃত্যু হচ্ছে 1822 সালে। তার কবিতাগুলোকে মনে রাখার জন্য এই দুটো লাইন আপনি কয়েকবার পড়তে পারেন। দুটো লাইন কয়েকবার পড়লেই দেখবেন এই ওয়ার্ডগুলোর সাথে আপনি পরিচিত হয়ে যাবেন। দেন তার কবিতাগুলো আপনার খুব সহজেই মনে থাকবে। এখানে আছে অজামেন্ডিয়াস ও অ্যাডোনাইস আকাশে বাতাসে মেঘের উপরে ঘুরে বেড়ায়। এটা কয়েকবার পড়লেই কিন্তু আপনার মনে থাকবে। এভাবে আপনি খুব সহজেই তার কবিতাগুলোকে মনে রাখতে পারেন যে অজামেন্ডিয়াস অ্যাডোনাইস আকাশে বাতাসে মেঘের উপরে ঘুরে বেড়ায়। অজামেন্ডিয়াস দিয়ে মনে রাখতে পারেন, অজামেন্ডিয়াস হচ্ছে তার একটা ফেমাস সনেট। আর অ্যাডোনাইস দিয়ে মনে রাখতে পারেন, অ্যাডোনাইস হচ্ছে তার একটা বিখ্যাত কবিতা। এরপর আছে আকাশ, এটার ইংলিশ হচ্ছে স্কাই। আকাশ দিয়ে মনে রাখতে পারেন টু এ স্কাইলার্ক, এটাও তার একটা বিখ্যাত কবিতা। এরপর দেখুন এখানে আছে বাতাসে, বাতাসের ইংলিশ হচ্ছে উইন্ড। এটা দিয়ে মনে রাখতে পারেন ওডি টু দ্য ওয়েস্ট উইন্ড। এরপর আছে মেঘের, এটার মেঘের মানে হচ্ছে ক্লাউড। এটা দিয়ে মনে রাখতে পারেন দ্য ক্লাউড। এগুলো হচ্ছে তার বিখ্যাত কবিতা। আরেকটা জিনিস মনে রাখতে পারেন, দেখুন ওডি টু দ্য ওয়েস্ট উইন্ড, ওয়েস্ট উইন্ড লেখছে হচ্ছে পিবি শেলি, আর ওয়েস্ট ল্যান্ড লেখছে হচ্ছে টিএস ইলিয়ট। এটা নিয়ে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে ওয়েস্ট উইন্ড কে লেখছে আর ওয়েস্ট ল্যান্ড কে লেখছে। ওয়েস্ট উইন্ড লেখছে হচ্ছে পিবি শেলি আর ওয়েস্ট ল্যান্ড লেখছে হচ্ছে টিএস ইলিয়ট। এছাড়াও মনে রাখতে পারেন তিনি ছিলেন একজন রেভলিউশনারি পোয়েট। প্রমিথিয়াস আনবাউন্ড, এটা হচ্ছে একটা 4 অ্যাক্ট ট্র্যাজেডি প্লে। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও একাধিকবার বিভিন্ন পরীক্ষায় আসছে। এরপরে দেখুন দ্য চ্যান্সি, এটাও একটা ট্র্যাজেডি। দ্য রিভোল্ট অফ ইসলাম, এটাও তার একটা বিখ্যাত কবিতা। পিবি শেলির বিখ্যাত কবিতা হচ্ছে দ্য রিভোল্ট অফ ইসলাম। শেলির প্রথম কাব্য হচ্ছে কুইন ম্যাপ, এটা 1813 সালে প্রকাশিত হয়। এই ইনফরমেশনগুলো মনে রাখলেই আশা করি পিবি শেলি থেকে কোয়েশ্চেন আসলে আপনি খুব সহজেই পরীক্ষায় আনসার করতে পারবেন। এখন আমরা দেখব আপনি কিভাবে খুব সহজেই ডাব্লিউবি ইয়েটসের সাহিত্যকর্মগুলোকে মনে রাখতে পারেন। তিনি ছিলেন একজন ফেমাস ইংলিশ পোয়েট। In 1923, he was awarded the Nobel Prize in Literature as the first Irish হিসেবে তিনি 1923 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার কবিতাগুলোকে মনে রাখার জন্য আপনি এটা কয়েকবার পড়তে পারেন। দেখুন, লেডা সোয়ান দেখার জন্য বাইজেন্টাইমে গেল, সেখানে কুল পার্কের লেকের মধ্যে অনেক সোয়ান দেখলো। তার মানে এটা কয়েকবার পড়লেই হবে, জাস্ট এই ওয়ার্ডগুলোর সাথে একটু পরিচিত হবেন। দেখুন এখানে আছে লেডা সোয়ান, এটা দিয়ে মনে রাখতে পারেন লেডা অ্যান্ড সোয়ান। বাইজেন্টাম দিয়ে মনে রাখতে পারেন সেইলিং টু বাইজেন্টারিয়াম। আর কুল দিয়ে মনে রাখতে পারেন দ্য উইল্ড সোয়ানস অ্যাট কুল। লেক দিয়ে মনে রাখতে পারেন দ্য লেক ইসলি অফ ইনএসপ্রি। এটা হচ্ছে 35তম বিসিসি এই কোয়েশ্চেনটা আসছে। হি রুট দ্য ইন্ট্রোডাকশন ফর রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি সং অফারিংসের ভূমিকা লেখেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সং অফারিংসের ভূমিকাটা লেখেন। তো স্পেশালি ডাব্লিউবি ইয়েটস থেকে কোয়েশ্চেন আসলে স্পেশালি এগুলা থেকেই কোয়েশ্চেনটা হয়। তার মানে এগুলো আপনি মনে রাখলেই ডাব্লিউবি ইয়েটস থেকে কোয়েশ্চেন আসলে আশা করি সলভ করতে পারবেন। উইলিয়াম শেক্সপিয়রের সাহিত্যকর্মগুলোকে আমরা কিভাবে খুব সহজেই মনে রাখতে পারি। তার জন্ম হচ্ছে 1564 সালে, মৃত্যু হচ্ছে 1616 সালে। এই সালটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তার জন্ম এবং মৃত্যু হচ্ছে একই তারিখে, এটা হচ্ছে 23শে এপ্রিল। হি ইজ কল্ড দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, তাকে ইংল্যান্ডের ন্যাশনাল পোয়েট বলা হয়। এছাড়াও তাকে বলা হয়েছে বার্ড অফ অ্যাভন, কিং উইদাউট ক্রাউন। দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ ইংলিশ লিটারেচার বলা হয় উইলিয়াম শেক্সপিয়রকে। তার নাটক হচ্ছে 37টা, আর সনেট লিখছে হচ্ছে 154টা, আর ন্যারেটিভ পোয়েমস হচ্ছে 3টা। হিজ প্লেস হ্যাভ 5 অ্যাক্টস। তার 37টা নাটককে 3 ভাগে ভাগ করা হয়েছে, এগুলো হচ্ছে কমেডি, ট্র্যাজেডি, হিস্টোরিক্যাল। তার ট্র্যাজেডি নাটকগুলোকে মনে রাখার জন্য এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন যে তার এই নাটকগুলোতে সরাসরি ব্যক্তির নাম আছে, যেমন ম্যাকবেথ, হ্যামলেট, এটা হচ্ছে তার সবচেয়ে বড় নাটক। অথেলো, এই নাটকে অথেলো ছিল একজন মোর, এটা 35তম বিসিসি এই কোয়েশ্চেনটা আসছে। দেখুন কিং লিয়ার, জুলিয়াস সিজার, রোমিও অ্যান্ড জুলিয়েট, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, টাইটাস অ্যান্ড্রোনিকাস, ট্রোইলাস অ্যান্ড ক্রেসিডা, কোরিওলেনাস, সিম্বেলিন, টিমন অফ অ্যাথেন্স, এগুলো হচ্ছে তার ট্র্যাজেডি নাটক। এটিএম কার্ড লস্ট, এই কথাটা দিয়ে তার কমেডি প্লেগুলোকে মনে রাখা যায়। এতে হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এ মিডসামার নাইটস ড্রিম। আর টিতে হচ্ছে দ্য টেম্পেস্ট, এটা হচ্ছে তার সর্বশেষ নাটক, লাস্ট প্লে। 12th নাইট, দ্য ট্যামিং অফ দ্য স্ট্রো, টু জেন্টলম্যান অফ ব্যারোনা। আর এমতে হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, মাচ এডো অ্যাবাউট নাথিং, মেরি ওয়াইফস অফ উইন্ডসর, মিজার ফর মিজার। আর সিতে হচ্ছে কমেডি অফ এরর্স, এটা হচ্ছে তার শর্টেস্ট প্লে, সবচেয়ে ছোট নাটক,
আর এলতে হচ্ছে লাভস, লেবার্স, লস্ট। আর তার হিস্টোরিক্যাল প্লেগুলো হচ্ছে কিং জন, রিচার্ড আর হচ্ছে হেনরি। এই তিনটা মনে রাখলেই সবগুলাই মনে থাকে। কিং জন হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে তার হিস্টোরিক্যাল প্লেগুলো থেকে। তার ন্যারেটিভ পয়েমস হচ্ছে তিনটা, এগুলো হচ্ছে ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, দ্য রেপ অফ লোক্রেসি, এ লাভার্স কমপ্লেন্ট। আদার্স পয়েমগুলো হচ্ছে দ্য প্যাশনেট পিলগ্রিম, দ্য ফনেক্স অ্যান্ড দ্য টার্টল। টু প্লেস হ্যাভ বিন লস্ট, তার দুটো নাটক হারাই গেছিল, এগুলো হচ্ছে লাভস, লেবার্স ওন, দ্য হিস্টোরি অফ কার্ডিনিও। তার ট্রাজিক কমেডিগুলো হচ্ছে সিম্বেলাইন, দ্য মার্চেন্ট অফ ভেনিস, দ্য উইন্টার্স টেল। হি ইজ ফাদার অফ ইংলিশ লিটারেচার, তাকে ইংরেজি সাহিত্যের ফাদার বলা হয়, এবং ফাদার অফ ইংলিশ ড্রামা, ইংরেজি ড্রামারও ফাদার বলা হয়। কিছু কিছু কবি সাহিত্যিক আছে যাদের দুই একটা গ্রন্থ খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এখানে আছে এডমান্ড স্পেন্সার, তাকে পয়েটস অফ পয়েট বলা হয়, কবিদের কবি বলা হয় এডমান্ড স্পেন্সারকে। তার একটা কবিতা খুবই গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ফেরি কুইন। এই কবিতাটাকে মনে রাখার জন্য আপনি ইএফ কথাটা দিয়ে মনে রাখতে পারেন। দেখুন ইউতে হচ্ছে এডমান্ড আর এফতে হচ্ছে ফেরি কুইন। ফেরি কুইন কবিতাটির লেখক হচ্ছে কে? এডমান্ড স্পেন্সার। তার একটা বিখ্যাত কাব্য হচ্ছে দ্য শেপার্ডস ক্যালেন্ডার, এটা স্যার ফিলিপ সিডনিকে উৎসর্গ করেন। এছাড়াও দেখুন এখানে আছে জোসেফ কনরেড, তার একটা বিখ্যাত নোবেল হচ্ছে লর্ড জিম, এটাও বিভিন্ন পরীক্ষায় আসে। জোসেফ দিয়ে জিম মিলিয়ে পড়লে কিন্তু জোসেফ কনরেডের লর্ড জিম নোবেলটা মনে থাকে। এরপর দেখুন রুডিয়ার্ড কিপলিং, তার একটা বিখ্যাত নোবেল হচ্ছে জঙ্গল বুক, এটাও অনেকবার বিভিন্ন পরীক্ষায় আসছে। এরপর দেখুন হ্যারল্ড পিন্টারের নোবেল হচ্ছে দ্য বার্থডে পার্টি, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও একাধিকবার বিভিন্ন পরীক্ষায় আসছে। যে হ্যারল্ড পিন্টার একটা বিখ্যাত নোবেল হচ্ছে কি দ্য বার্থডে পার্টি। দেখুন এখানে আছে আর্থার মিলার, তার একটা বিখ্যাত ড্রামা হচ্ছে ডেথ অফ সেলসম্যান, এটাও খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় কোয়েশ্চেনটা আসে। দেখুন মিলারের সাথে মিলিয়ে যদি আমরা কিলার পড়ি, কিলারের কাজই হচ্ছে কিন্তু ডেথ, তার মানে মিলার কিলারের সাথে মিলিয়ে ডেথ অফ সেলসম্যান গ্রন্থটাকে আমরা মনে রাখতে পারি। যে আর্থার মিলারের বিখ্যাত একটা ড্রামা হচ্ছে ডেথ অফ সেলসম্যান, এই ড্রামাটার জন্য তিনি পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। আমরা দেখব কিভাবে খুব সহজে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাহিত্যকর্মগুলোকে মনে রাখা যায়। তার জন্ম হচ্ছে 1770 সালে আর মৃত্যু হচ্ছে 1850 সালে। তাকে বলা হয় পয়েট অফ নেচার আর হচ্ছে পয়েট অফ চাইল্ডহুড, এটা 36তম বিসিএসের কোয়েশ্চেন। তিনি দ্য ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। তার সাহিত্যকর্মগুলোকে মনে রাখার জন্য এই কয়েকটা লাইন আপনি কয়েকবার পড়তে পারেন, এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হলেই আপনি তার কবিতাগুলোকে মনে রাখতে পারেন। দেখুন মিচেল তার প্রিয়তমা লুসিয়ের সাথে দেখা করার জন্য ভ্রমণ করে মার্চ মাসে টিনট্রানে গেল। সেখানে লুসি একাকী শস্য কাটা ডিউটি করে। যাওয়ার পথে মিচেল কাকু ও ড্যাফোডিল ফুল নিয়ে গেল। তার মানে দেখুন মিচেল দিয়ে হচ্ছে মিচেল, প্রিয়তমা দিয়ে হচ্ছে দ্য প্রিলিউড, লুসি দিয়ে হচ্ছে লুসি। ভ্রমণ দিয়ে মনে রাখতে পারেন দ্য এক্সকারশন, মার্চ দিয়ে হচ্ছে রিটেন ইন মার্চ, টিনট্রান দিয়ে হচ্ছে টিনট্রান অ্যাবি, আর একাকী দিয়ে হচ্ছে দ্য রিক্লোস, শস্য কাটার দিয়ে হচ্ছে দ্য সলিটারি রিপার, এটা 36তম বিসিএস এই কোয়েশ্চেনটা আসছে। আর ডিউটি দিয়ে হচ্ছে ওড টু ডিউটি, কাকু দিয়ে হচ্ছে কাকু, আর ড্যাফোডিল দিয়ে মনে রাখতে পারেন ড্যাফোডিল, এটা হচ্ছে তার একটা বিখ্যাত কবিতা, এটাও প্রায় পরীক্ষাতেই আসে। তো এভাবে খুব সহজে আপনি তার সাহিত্যকর্মগুলোকে মনে রাখতে পারেন। এখন আমরা দেখব আপনি কিভাবে খুব সহজে থমাস হার্ডির উপন্যাসগুলোকে মনে রাখতে পারেন। দেখুন এটা মনে রাখার জন্য থমাস হার্ডি মেয়রের কাছে টিসকে রিটার্ন চাইল, তার মানে এই তিনটা হচ্ছে তার বিখ্যাত উপন্যাস, এগুলাই বিভিন্ন পরীক্ষাতে আসে। দেখুন থমাস হার্ডি মেয়রের কাছে টিসকে রিটার্ন চাইল, তার মানে মেয়র দিয়ে আপনি মনে রাখতে পারেন দ্য মেয়র অফ ক্যাস্টর ব্রিজ, আর টিস দিয়ে মনে রাখতে পারেন টিস অফ দ্য ডারবার বিলোস, আর রিটার্ন দিয়ে মনে রাখতে পারেন দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, এটা 36তম বিসিএস এই কোয়েশ্চেনটা আসছে। তার মানে এই তিনটা হচ্ছে থমাস হার্ডির খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস, এগুলা থেকেই বিভিন্ন পরীক্ষায় কোয়েশ্চেনটা হয়। এরপর দেখুন এখানে আছে জন ওয়েবস্টার, তার বিখ্যাত নাটক হচ্ছে দ্য হোয়াইট ডেভিল, দ্য ডাচেস অফ মালফি, এই দুটো হচ্ছে তার বিখ্যাত নাটক। জন ওয়েবস্টার থেকে কোয়েশ্চেন আসলে এই দুটো নাটকই আসে, যে দ্য হোয়াইট ডেভিল, দ্য ডাচেস অফ মালফি, এই দুটা বিখ্যাত নাটকের লেখক হচ্ছে জন ওয়েবস্টার। আপনি কিভাবে খুব সহজেই
চার্লস ডিকেন্সের সাহিত্যকর্মগুলোকে মনে রাখতে পারেন। তার উপন্যাসগুলোকে মনে রাখার জন্য আপনি এটা কয়েকবার পড়লেই জাস্ট এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হবেন। এটা মুখস্থ করার দরকার নেই। এটা 5-6 বার পড়লেই চার্লস ডিকেন্সের আপনি উপন্যাসগুলো মনে রাখতে পারবেন। দেখুন, অলিভার অনেক বড় প্রত্যাশা নিয়ে ক্রিসমাসের দিনে ডেভিডের সাথে দেখা করার জন্য 2 শহরে গেল। ডেভিড সেখানে ব্লিক হাউসের মধ্যে হার্ড টাইম পাস করছে। দেখুন, অলিভার দিয়ে মনে রাখতে পারেন অলিভার টুইস্ট। আর বড় প্রত্যাশা দিয়ে মনে রাখতে পারেন গ্রেট এক্সপেকটেশন। আর ক্রিসমাস দিয়ে মনে রাখতে পারেন এ ক্রিসমাস ক্যারল। আর ডেভিড দিয়ে মনে রাখতে পারেন ডেভিড কপারফাইট। এটা 36তম বিসিএসের কোয়েশ্চেন। 2 শহর দিয়ে মনে রাখা যায় এ টেল অফ 2 সিটিস। এখানে লন্ডন এবং প্যারিস শহরকে বোঝানো হয়েছে। এটা 36 এবং 29তম বিসিএসের কোয়েশ্চেন। এরপর আছে ব্লিক হাউস। ব্লিক হাউস দিয়ে মনে রাখতে পারেন ব্লিক হাউস। আর হার্ড টাইম দিয়ে মনে রাখতে পারেন হার্ড টাইমস। এগুলো হচ্ছে তার বিখ্যাত উপন্যাস। এগুলা থেকেই কিন্তু বিভিন্ন পরীক্ষায় কোয়েশ্চেনটা হয়। তার মানে চার্লস ডিকেন্সের এই উপন্যাসগুলোকে আপনার মনে রাখতেই হবে। তিনি ছিলেন ভিক্টোরিয়ান পিরিয়ডের সবচাইতে জনপ্রিয় ঔপন্যাসিক। এটা হচ্ছে 36তম বিসিএসের কোয়েশ্চেন, যে ভিক্টোরিয়ান পিরিয়ডের সবচাইতে জনপ্রিয় ঔপন্যাসিককে, সেটা হচ্ছে চার্লস ডিকেন্স। এজন্য অবশ্যই তার এই উপন্যাসগুলোকে আপনার মনে রাখতে হবে। আর চার্লস ডিকেন্সের উপন্যাস থেকে কোয়েশ্চেন আসলে বিশেষ করে এগুলা থেকেই হয়। শিখবো আপনি কিভাবে খুব সহজেই আলফ্রেড টেনিসনের সাহিত্যকর্মগুলোকে মনে রাখতে পারেন। তার কবিতাগুলোকে মনে রাখার জন্য আপনি এটা কয়েকবার পড়তে পারেন, যে টিথোনাস লোটাস ফুল খেয়ে মনে করে ইউলিসিসের মেমোরি অনেক ভালো। তার মানে টিথোনাস দিয়ে বোঝানো হয়েছে টিথোনাস। আর লোটাস ফুল খেয়ে মানে হচ্ছে লোটাস ইটার্স। আর ইউলিসিস দিয়ে বোঝানো হয়েছে ইউলিসিস। আর মেমোরি দিয়ে বোঝানো হয়েছে ইন মেমোরিয়াম। এটা হচ্ছে তার একটা বিখ্যাত এলিজি। এটা বন্ধু আর্থার হ্যালামের মৃত্যুতে লেখা হচ্ছে তার একটা এলিজি। এছাড়াও মর্টি ডি আর্থার, এটা হচ্ছে তার একটা বিখ্যাত পোয়েম। মর্টি ডি আর্থারের লেখককে আলফ্রেড টেনিসন। এরপরে দেখেন ইংলিশ আইডল। এটাও কিন্তু তার একটা কি কবিতা। এটা মনে রাখার জন্য আপনি আলফ্রেড ইংলিশ মিলিয়ে কয়েকবার পড়লেই আলফ্রেড টেনিসনের ইংলিশ আইডল কবিতাটা মনে থাকে। হি ওয়াজ এ রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ দ্য ভিক্টোরিয়ান এজ। তার মানে এই জিনিসটা আপনি মনে রাখতে পারেন। তার মানে আলফ্রেড টেনিসনের বিখ্যাত কবিতাগুলো হচ্ছে এগুলো। আর আলফ্রেড টেনিসন থেকে যদি কোয়েশ্চেন হয়, তার এই কবিতাগুলোর মধ্য থেকেই কোয়েশ্চেনটা থাকে। আমরা শিখবো আপনি কিভাবে খুব সহজেই উইলিয়াম ব্লেকের সাহিত্যকর্মগুলোকে মনে রাখতে পারেন। হি ইজ বথ পয়েট অ্যান্ড পেইন্টার। তিনি ছিলেন একজন কি পয়েট অ্যান্ড পেইন্টার। এটা 15তম বিসিএস এই কোয়েশ্চেনটা আসছে। যেহেতু তিনি একজন পয়েট ছিলেন, তার পয়েটগুলো মনে রাখার জন্য আপনি এটা কয়েকবার পড়তে পারেন, যে মিল্টনের বিয়েতে ব্লেক 4টি গান গেয়েছিল। মিল্টনের বিয়েতে ব্লেক 4টি গান গেয়েছিল। তার মানে মিল্টন দিয়ে মনে রাখতে পারেন মিল্টন আ পোয়েম। আর বিয়ে যেহেতু আমরা ম্যারেজকে বুঝি, দেখুন দ্য ম্যারেজ অফ হ্যাভেন অ্যান্ড হেল। এটা হচ্ছে তার বিখ্যাত একটা কি কবিতা। এরপর দেখুন ব্লেক দিয়ে বোঝানো হয়েছে উইলিয়াম ব্লেককে। আর 4টি গান দিয়ে বোঝানো হয়েছে, 4টি দিয়ে বোঝানো হয়েছে দ্য 4 জোস। আর গান দিয়ে বোঝানো হয়েছে, গান যেহেতু আমরা জানি সংস অর্থ হচ্ছে গান, সং দিয়ে তার 2টা গ্রন্থ আছে, সংস অফ ইনোসেন্স, সং অফ এক্সপিরিয়েন্স। এই 2টা গ্রন্থ খুবই বিখ্যাত। এই 2টা গ্রন্থ বেশিরভাগ পরীক্ষায় আসে, যে সং অফ ইনোসেন্স, সং অফ এক্সপিরিয়েন্স। এই 2টা গ্রন্থ কে লিখেছেন? এই 2টা গ্রন্থ লিখছেন হচ্ছে উইলিয়াম ব্লেক। তার মানে আশা করি এই মিল্টনের বিয়েতে ব্লেক 4টি গান গিয়েছিল। এটা দিয়ে আপনি তার কবিতাগুলোকে সহজেই মনে রাখতে পারেন। এখন আমরা দেখব আপনি কিভাবে খুব সহজেই থমাস গ্রের সাহিত্যকর্মগুলোকে মনে রাখতে পারেন। দেখুন, থমাস গ্রে ছিলেন একজন গ্রেভিয়ার্ড পয়েট। এটা মনে রাখার জন্য দেখুন গ্রে থেকে গ্রেভিয়ার্ড পয়েট, গ্রে থেকে গ্রেভিয়ার্ড পয়েট। তার বিখ্যাত সুকবিতা হচ্ছে এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চিয়ার্ড। দেখুন, ইজি কথাটা দিয়ে আপনি তার এই গ্রন্থটাকে মনে রাখতে পারেন। ইতে হচ্ছে এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চিয়ার্ড, আর জিতে হচ্ছে গ্রেই। তার মানে থমাস গ্রেয়ের বিখ্যাত সুকবিতা হচ্ছে এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চিয়ার্ড। এভাবে খুব সহজে আপনি তার গ্রন্থটাকে মনে রাখতে পারেন। থমাস গ্রে থেকে কোয়েশ্চেন আসলে বিশেষ করে এটাই আসে। এটা হচ্ছে তার খুবই বিখ্যাত একটা কবিতা। এরপরে দেখেন এখানে আছে অ্যান্ড্রিউ মার্ভেল। অ্যান্ড্রিউ মার্ভেলের ফেমাস পোয়েমগুলো হচ্ছে টু হিজ কয় মিস্ট্রেস, দ্য ডেফিনেশন অফ লাভ। দেখুন, মার্ভেলের এমতে হচ্ছে মিস্ট্রেস, এরপর হচ্ছে দ্য ডেফিনেশন অফ লাভ। এই 2টা বিখ্যাত কবিতা অ্যান্ড্রিউ মার্ভেলের লেখা। অ্যান্ড্রিউ মার্ভেল থেকে কোয়েশ্চেন আসলে এই 2টা কবিতা থেকে বিশেষ করে আসে, যে টু হিজ কয় মিস্ট্রেস, দ্য ডেফিনেশন অফ লাভ। এই 2টা কবিতার লেখককে অ্যান্ড্রিউ মার্ভেল। হি ওয়াজ ফ্রেন্ড অফ জন মিল্টন। তিনি জন মিল্টনের বন্ধু ছিলেন। এরপর দেখুন জন ডান থেকে যে কোয়েশ্চেনগুলো হয় তাকে পয়েট অফ লাভ বলা হয়। যে পয়েট অফ লাভ কাকে বলা হয়? জন ডান।
ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, তাকে মেটাফিজিক্যাল পোয়েট্রির ফাদার বলা হয়। তার বিখ্যাত পোয়েট্রি হচ্ছে দ্য ক্যানোনাইজেশন। এটার ফার্স্ট লাইনটা হচ্ছে ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। তার মানে এইটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সং অফারিংসও আছে। তার মানে জন ডান থেকে কোয়েশ্চেন আসলে বিশেষ করে এগুলা থেকেই কোয়েশ্চেনটা হয়। এরপর দেখুন এখানে আছে এডওয়ার্ড মর্গান ফ্রস্টার, যাকে শর্টলি বলা হয় ইএম ফ্রস্টার। তিনি ছিলেন একজন কি ব্রিটিশ নোবেলিস্ট। তার বিখ্যাত উপন্যাসগুলো হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস, এটা 36তম বিসিসি কোয়েশ্চেনটা আসছে। এরপর হচ্ছে দ্য লংয়েস্ট জার্নি, হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রিট, হাওয়ার্ডস এন্ড। দেখুন এডওয়ার্ড মর্গানের এডওয়ার্ড দিয়ে মিলিয়ে হাওয়ার্ডস পড়লে হাওয়ার্ডস এন্ড। এখন আমরা দেখব আপনি কীভাবে খুব সহজে ভার্জিনিয়া ওলফের সাহিত্যকর্মগুলোকে মনে রাখতে পারেন। তিনি ছিলেন একজন বিখ্যাত ঔপন্যাসিক। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে বয়েজ আউট। ভার্জিনিয়া দিয়ে বয়েজ কথাটা মনে রাখলেই কিন্তু ভার্জিনিয়া ওলফের বয়েজ আউট উপন্যাসটা মনে থাকে। তার উপন্যাসগুলোকে মনে রাখার জন্য আপনি এটা কয়েকবার পড়তে পারেন, যেমন ডালওয়ে ও অরল্যান্ডো রাত দিন লাইট হাউসে একটি রুমে সময় পাস করে। ডালওয়ে ও অরল্যান্ডো রাত দিন লাইট হাউসে একটি রুমে সময় পাস করে। এখানে ডালওয়ে দিয়ে বোঝানো হয়েছে মিসেস ডালওয়ে, আর অরল্যান্ডো দিয়ে বোঝানো হয়েছে অরল্যান্ডো, আর রাত দিন দিয়ে বোঝানো হয় নাইট অ্যান্ড ডে। তার মানে নাইট অ্যান্ড ডে এটা হচ্ছে তার একটা বিখ্যাত উপন্যাস। এরপরে লাইট হাউস দিয়ে বোঝানো হয়েছে টু দ্য লাইট হাউস, আর রুম দিয়ে বোঝানো হয়েছে এ রুম অফ ওয়ান্স ওন, এটা হচ্ছে তার একটা বিখ্যাত এসে। তার মানে এগুলো মনে রাখলেই আপনি ভার্জিনিয়া ওলফ থেকে কোয়েশ্চেন আসলে আশা করি সলভ করতে পারবেন। এগুলো হচ্ছে তার খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ, এগুলো থেকেই বিশেষ করে কোয়েশ্চেনটা হয়। এরপর দেখুন কিছু কিছু রাইটার আছে যাদের এক দুটা গ্রন্থ খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকেই কোয়েশ্চেন আসে। হেনরিক ইবসেন থেকে কোয়েশ্চেন আসলে এটা আসতে পারে এ ডলস হাউস, এটা হচ্ছে এ 3 অ্যাক্ট প্লে। এ ডলস হাউস কে লিখছে? হেনরিক ইবসেন। এটাকে মনে রাখার জন্য দেখুন হেনরিক দিয়ে আপনি হাউস, হেনরিক দিয়ে হাউস, হাউস দিয়ে হেনরিক, এটা মনে রাখলেই হেনরিক ইবসেনের এ ডলস হাউস গ্রন্থটা মনে থাকে। এরপর দেখুন এখানে আছে হারম্যান মেলভিলে, তার বিখ্যাত নোবেল হচ্ছে মবি ডিক। তার মানে মবি ডিক গ্রন্থটাকে মনে রাখার জন্য মবি দিয়ে মেলভিলি কথাটাকে মনে রাখলেই আপনি হারম্যান মেলভিলির মবি ডিক উপন্যাসটা মনে থাকে। এরপর দেখুন স্যার ফিলিপ সিডনি, তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে অ্যাস্ট্রোফিল। স্ত্রীর মৃত্যুতে একটা শোক কবিতা লিখেন। তার বিখ্যাত ক্রিটিসিজম হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। পোয়েট্রি দিয়ে আপনি ফিলিপ দিয়ে পোয়েট্রি কয়েকবার পড়লেই তার বিখ্যাত ক্রিটিসিজম অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি গ্রন্থটা মনে থাকে। দেখুন এখানে আছে ফ্রান্সিস ব্যাকন। ফ্রান্সিস ব্যাকনকে বলা হয় ফাদার অফ ইংলিশ অ্যাসে, ইংলিশ অ্যাসের ফাদার বলা হয়। হিজ ফেমাস ওয়ার্কস, তার প্রত্যেকটা গ্রন্থের প্রথমেই অফ আছে, এটা দিয়ে খুব সহজে মনে রাখা যায়, যেমন অফ স্টাডিজ, অফ ট্রুথ, অফ লাভ, এগুলো হচ্ছে ফ্রান্সিস ব্যাকনের ফেমাস ওয়ার্কস। এরপর দেখুন রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষা কিন্তু অনেক কোয়েশ্চেন আসে, তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে খেয়াল করুন। হি ইজ দ্য ফাদার অফ ড্রামাটিক মনোলগ, তাকে ড্রামাটিক মনোলগের ফাদার বলা হয়। হি ওয়াজ ফেমাস ভিক্টোরিয়ান পোয়েট, এটা 37তম বিসিসি কোয়েশ্চেনটা আসছে যে ফেমাস ভিক্টোরিয়ান পোয়েট কে, এটা হচ্ছে রবার্ট ব্রাউনিং। হি সেড ইটলি ওয়াজ মাই ইউনিভার্সিটি, ইটলি ওয়াজ মাই ইউনিভার্সিটি, এই কথাটা কে বলছে? রবার্ট ব্রাউনিং। তার কবিতাগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তো তার এই বিখ্যাত কবিতাগুলোকে আপনি মনে রাখতে হবে। দেখুন তার বিখ্যাত কবিতাগুলো হচ্ছে মাই লাস্ট ডাচেস, আন্ড্রিয়া ডেল শার্টো, রাব্বি বেন এজরা, ফ্রা লিপু লিপি, দ্য পিট পাইপার অফ হ্যামলিন, দ্য প্যাট্রিয়ট। দ্য প্যাট্রিয়ট লেখছে অ্যাবাউট পলিটিশিয়ানদের সম্পর্কে। এগুলো হচ্ছে তার বিখ্যাত কবিতা, এগুলো থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি, তার মানে এই গ্রন্থগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবেন। সহজেই জন কিটসের সাহিত্যকর্মগুলোকে মনে রাখতে পারেন। তার জন্ম হচ্ছে 1795 সালে, মৃত্যু হচ্ছে 1821 সালে। তার কবিতাগুলোকে মনে রাখার জন্য আপনি ম্যাগনালিমা কথাটাকে মনে রাখতে পারেন। দেখুন এমতে হচ্ছে ওড অন মেলানকোলি, ইতে হচ্ছে অ্যান্ডাইমিয়ন, জিতে হচ্ছে ওড অন এ গ্রেসিয়ান আর্ন, এইচতে হচ্ছে হাইপেরিয়ান, এনতে হচ্ছে ওড টু এ নাইটিঙ্গেল, এতে হচ্ছে ওড টু আটম, আর লিমাতে মনে রাখতে পারেন এলতে হচ্ছে লামিয়া, আর আইতে হচ্ছে ইসাবেলা, আর এমতে আমরা পড়লাম মিলানকুলি, এতে হচ্ছে আটম। তার মানে এগুলাই হচ্ছে জন কিটসের কবিতা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কবিতা, এগুলা থেকে বিভিন্ন পরীক্ষায় কোয়েশ্চেনটা হয়। জন কিটস থেকে কোয়েশ্চেন আসলে এগুলা থেকেই বিশেষ করে আসে। হি ওয়াজ অ্যান ইংলিশ রোমান্টিক পয়েট, তিনি ছিলেন একজন কি ইংরেজি রোমান্টিক পয়েট।
কিটস অ্যাট হিজ 26, তিনি 26 বছর বয়সে মারা যায়। ডাইড অফ টিউবারকিউলোসিস, টিউবারকিউলোসিস রোগের কারণে তিনি 26 বছর বয়সে মারা যায়। তাকে বলা হয় পয়েট অফ বিউটি, এটা খুবই গুরুত্বপূর্ণ। পয়েট অফ বিউটি হচ্ছে জন কিটস। এছাড়াও তাকে বলা হয় পয়েট অফ সেন্সুয়াসনেস। ওড অর্থ হচ্ছে সঙ্গীত, সঙ্গীতের জন্য রচিত কবিতাগুলিকে ওড বলা হয়। বিশেষ করে জন কিটসের অনেকগুলা কবিতার সাথেই উড কথাটা আছে। দ্যাটস ওয়াই উড বলতে আমরা বুঝি কি, এটা হচ্ছে একটা, এর অর্থটা হচ্ছে সঙ্গীত। সঙ্গীতের জন্য রচিত কবিতাগুলোকে আমরা উড বলে চিনি। এখন আমরা শিখব আপনি কিভাবে খুব সহজেই জনাথন সুইফটের সাহিত্যকর্মগুলোকে মনে রাখতে পারেন। তার উপন্যাসগুলো মনে রাখার জন্য আপনি এটা পড়তে পারেন যে গালিভার তার প্রপোজাল লেটার বইয়ের মাঝে লুকিয়ে রাখে। গালিভার দিয়ে পড়তে পারেন গালিভার্স ট্রাভেলস, আর প্রপোজাল দিয়ে পড়তে পারেন এ মডেস্ট প্রপোজাল। লেটার দিয়ে হচ্ছে ড্রেপিয়ার্স লেটার্স, আর বইয়ের মাঝে মানে হচ্ছে দ্য ব্যাটেল অফ দ্য বুক। এই চারটা হচ্ছে তার খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস। জনাথন সুইফট থেকে কোয়েশ্চেন আসলে স্পেশালি চারটা থেকেই হয়। এ টেল অফ এ টাব গ্রন্থটি ব্যঙ্গাত্মক কিন্তু ধর্মবিদ্বেষী, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এ টেল অফ টাব লিখছেন কে? জনাথন সুইফট। তার মানে এগুলো আপনি একটু ভালো করে পড়লেই জনাথন সুইফট থেকে আশা করি কোয়েশ্চেন আসলে আপনি সলভ করতে পারবেন। এখন আমরা শিখব আপনি কীভাবে খুব সহজেই জেন অস্টেনের সাহিত্যকর্মগুলোকে মনে রাখতে পারেন। শি ওয়াজ ভিক্টোরিয়ান ফিমেল নোবেলিস্ট, তিনি ছিলেন একজন ভিক্টোরিয়ান ফিমেল নোবেলিস্ট। তার উপন্যাসগুলোকে মনে রাখার জন্য এটা আপনি কয়েকবার পড়লেই হবে। আপনি জাস্ট এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হলেই আপনি তার উপন্যাসগুলোকে মনে রাখতে পারবেন। যে ইম্মা পার্কে বসে অস্টেনের সাথে লাভ, ফ্রেন্ডশিপ, প্রাইড, সেন্স ইত্যাদি নিয়ে আলোচনা করে। এখানে ইম্মা দ্বারা বোঝানো হয়েছে ইম্মা, এটা হচ্ছে তার একটা কি খুবই ফেমাস নোবেল। এরপরে দেখুন পার্ক, পার্ক দিয়ে মনে রাখতে পারেন ম্যানসফিল্ড পার্ক। এরপরে আছে লাভ, লাভ ফ্রেন্ডশিপ, এটা দিয়ে মনে রাখা যায় লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। এরপর হচ্ছে প্রাইড, সেন্স, সেন্স দিয়ে মনে রাখতে পারেন সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। আর প্রাইড দিয়ে মনে রাখতে পারেন প্রাইড অ্যান্ড প্রেজুডাইস। এগুলো হচ্ছে তার খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস। জেন অস্টেন থেকে কোয়েশ্চেন আসলে এগুলা থেকেই আসে, এগুলো হচ্ছে তার খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস। এগুলো একটু পড়ে নেবেন, আশা করি জেন অস্টেন থেকে কোয়েশ্চেন আসলে আপনি খুবই সহজেই সলভ করতে পারবেন।